হ্যালো, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি যে আমি কিভাবে কনসিভ করলাম পিসিওডি নিয়ে। তোমরা অনেকেই জানতে চাও আমার কি সমস্যা ছিল, আমি কতদিন পরে কনসিভ করেছি, আর পিসিওডি ছাড়াও আর আমার কি সমস্যা ছিল। তো পুরো সবটা ভিডিও দেখবে তোমরা, পুরো ভিডিও না দেখলে কিছুই বুঝতে পারবে না আমার কি প্রবলেম ছিল। ভিডিওটা হয়তো বা একটু বড় হতে চলেছে, তবে তোমরা সম্পূর্ণটা যদি দেখতে পারো আর কি, তাহলে তোমরা অনেকটা উপকৃত হবে আমি আশা করছি। কারণ আমার যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো এখন সববার মানে প্রায় প্রতিটা ঘরে মেয়েদের কিন্তু এই জিনিসগুলো এখন হচ্ছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমি বলবো যে আমি জানতে কবে পারি আমার পিসিওডি আছে। পিসিওডিটা কি সেটা আমি প্রথমে জানতামই না, একদমই জানতাম না। যখন 2017 সাল, তখন আমি প্রথম জানতে পারি যে আমার এই ধরনের একটা সমস্যা আছে। তার আগে আমি পিসিওডি এই নামটাও কোনোদিনও আমার লাইফে শুনিনি। কারণ তখন 2017 সাল মানে আজ থেকে 10 বছর আগের কথা আমি বলছি। তো 10 বছর আগে আমি জানতে পেরেছি প্রথম আমার যে সিস্ট রয়েছে। আমি পিসিওডি কথাটাও প্রথমে শুনিনি, প্রথমে শুনেছিলাম যে আমার সিস্ট রয়েছে। তো সমস্ত কিছু আমার ঠিকঠাক চলছিল। হঠাৎ করে একদিন আমার এমনি শুরু থেকেই পিরিয়ডটা কিন্তু ইরেগুলার হতো, তবে মোটামুটি 1.5 মাস 1.25 মাস পরপর পিরিয়ডটা আসতো। তখন খুব একটা গায়ে লাগাতাম না, কারণ স্টুডেন্ট ছিলাম। তখন আমার বিয়ে হয়েছিল না, তো ভাবলাম যে অত একটা গায়ে মাখিনি আমি, যে না চলতে থাক। অনেকের তো শরীরে রক্ত কম থাকলে এরকমটা হয়। তো খুব একটা গায়ে লাগাইনি আমি বা আমার ফ্যামিলি মেম্বার কেউ, কিন্তু মানে আমার মা আর কি, অত একটা কেউ আমরা গুরুত্ব দিইনি ব্যাপারটাকে। কারণ আমার মাও এই সম্বন্ধে কিছুই জানতো না, কারণ তাদের সময় এই ধরনের কোনো প্রবলেমই তারা ফেস করেনি। তো স্বাভাবিক, এটা কিন্তু তারাও জানতো না। তো যাই হোক, আমার এরকম চলতে থাকে, পিরিয়ড ইরেগুলার হতো। অনেক সময় কি 2 মাস 3 মাস বন্ধও হয়ে যেত। তারপরে একদিন আমার কি হলো, হঠাৎ করে পিরিয়ড হলো। পিরিয়ড হচ্ছে মোটামুটি 5 দিন 6 দিনে আমাদের পিরিয়ডটা মোটামুটি ঠিক হয়ে যায়, কিন্তু সেইবারে আমার পিরিয়ডটা একদমই ঠিক হচ্ছিল না। হতে যায় 22 দিন 23 দিন হয়ে গেছে। তোমরা বলতে পারো যে এতদিন হয়ে গেছে দিভাই, তাহলে কেন ডক্টরটা তুমি আগে দেখাওনি? হ্যাঁ, তোমাদেরকে বলছি এটা কেন দেখাইনি আমি, তার কারণ আমার 2-3 মাস বন্ধ ছিল পিরিয়ডটা। আমি ভাবছিলাম হয়তো ক্লিয়ার করে হচ্ছে, তাই হতে পারে একটু একটু করে আমার ব্লাড বেরোচ্ছে। তবে এরকম না যে প্রতিদিন 22 দিন প্রতিদিন হতো, প্রতিদিন হয়তো অ্যামাউন্টে কম হতো, কিছুদিন আবার পরের দিন হয়তো খুব বেশি হেভি ফ্লো হয়ে যেত, মানে ক্লট টাইপের বেরোতো আমার। এত ভয় লাগতো, কি বলবো তোমাদেরকে। 22 দিন 23 দিন পার হওয়ার পরে যখন একদমই পারছিলাম না আমি, এতটা ভয় পেয়ে গেছিলাম যে এরকমভাবে এত হেভি ফ্লো হচ্ছে, এত বড় বড় ক্লট যাচ্ছে, তখন একটা টেনশন কাজ করে, ভয় পাচ্ছিলাম রীতিমতো। মাকে দেখাতাম, মা দেখো এই ধরনের এরকম হচ্ছে আমার। মাও পরে স্বাভাবিক ভয় পেয়ে গেছিলো। তারপরে আমরা একটা গাইনোকোলজিস্ট দেখাই আমাদের কাছেই। তো তিনি আমাকে ফার্স্টেই তো মেডিসিনটা মানে স্টপ করার মেডিসিন দেয় একটা, যাতে পিরিয়ডটা আমার স্টপ হয়। তো সেটা আমি খাই, খাওয়ার পর আমার পিরিয়ডটা স্টপ হয়ে যায়। বলেছিল যে পিরিয়ডটা বন্ধ হওয়ার পরে আমাকে একটা ইউএসজি করতে, যাতে আমার তিনি রিপোর্ট দেখে নেক্সট যে ট্রিটমেন্ট প্রসেস আছে সেটা তিনি কন্টিনিউ করবে। তো আমি পুজোর আগে আগে দিয়ে আমার এরকম হয়েছিল, তো দুর্গাপূজা চলে এসেছিলো। তো ভাবলাম যে না, এখন তো ঠিক হয়ে গেছি, মানে পিরিয়ড মেডিসিনটা খেয়ে তো পিরিয়ডটা বন্ধ হয়ে গেছিলো আমার। তো আমার সেই মান্থ আর সোনোগ্রাফিটা করা হয়নি, আলট্রাসোনোগ্রাফিটা। তো সেই একটা মাস আমি গ্যাপ দিয়েছিল, কিন্তু পরের মাসে আমার সেম আবার ওইরকমই মোটামুটি 18 দিন 20 দিন 22 দিনের মতন হয়ে যাচ্ছিলো, পিরিয়ড আমার বন্ধ হচ্ছিল না কিছুতেই। ডক্টরের কাছে আমি আবার যাই, আবার গিয়ে ডক্টর আমাকে সেম মেডিসিন দেয়। দেওয়ার পরে বললো যে ইউএসজিটা করে আনতে। তারপরে আমি ইউএসজিটা করলাম, করার পরে আমার ধরা পড়লো যে আমার সিস্ট রয়েছে, পিসিওডি প্যাটার্ন রয়েছে বোথ সাইড, মানে আমার দুটো ওভারিতেই কিন্তু তখন পিসিওডি ছিল। আর ওভারির ভলিউমগুলো আমার বেশ বড় বড় হয়ে গেছিলো তখন, মোটামুটি 35-40 সিসি এরকম কিন্তু আমার ওভারির ভলিউম হয়ে গেছিলো। তো সেই জায়গাতে থেকে দাঁড়িয়ে আমাকে ডক্টর তখনও কিন্তু একবারও বলেনি যে তুমি হেলদি লাইফস্টাইল লিড করো বা তেল মশলা ঝাল কম খাও, ময়দার খাবার দাবার বাদ রাখো, মানে যেগুলো পিসিওডিতে বারণ খেতে, মানে যেগুলো আর কি অ্যাভয়েড করে চলতে হয়,
বা একটু এক্সারসাইজ করো, এ ধরনের কিচ্ছু বলেননি। শুধু একটা কথাই আমার মা জিজ্ঞেস করেছিল যে ওর প্রেগনেন্সিতে ভবিষ্যতে কোনো সমস্যা হবে কি না। তো ডক্টর কিন্তু বলেছিল যে এই সমস্ত কে কথা বলে, এগুলো কি ফোনে ভিডিও দেখে তোমরা বলো, তোমরা দেখে এগুলো ভাবছো, এগুলো একদমই মাইন্ড থেকে ডিলিট করে দাও, এগুলো কিছু না, এগুলো নিয়ে বাজে টেনশন একদম করতে না, প্রেগনেন্সি আসবে কেন আসবে না। বাস উনি এই ব্যাপারটাকে ওখানটাতেই ফুল স্টপ করে দিয়েছিল, আর আগায়নি। তো আমরা তারপরে মেডিসিন আমাকে ডক্টর দিয়েছিল 21 ডেজের যে পিলসগুলো হয় সেগুলো 3 মাস খেতে বলেছিল। আমি 1 মাস খেয়েছিলাম, তারপর না আমার ভালো লাগতো না, কারণ আমার প্রচণ্ড হেয়ার ফল হতো। তোমরা যারা যারা পিলসগুলো খাচ্ছ তারা তোমরা জানো যে এগুলো খেলে কিন্তু শরীরে অনেকটাই সমস্যা দেখা যায়, ওয়েট গেইন হয়ে যায়। তো ওইগুলো খেয়ে আমার সমস্যাটা কিন্তু মানে বাড়ছিল মনে হয়, কিন্তু পিরিয়ডটা যাই হোক মোটামুটি ঠিকঠাক সাইকেলে হয়ে গেছিলো, মানে ওই রকম হেভি ফ্লোটা আমার আর মনেও আসেনি। বাস এটা গেল আমার জানা, যে 2017 সালে প্রথমে আমি জানতে পেরেছি যে আমার পিসিওডি আছে। তারপর আমার বিয়ে হয়, আর তারপরে দেখো বিয়ের পরেও কিন্তু আমার পিরিয়ডটা এরকমই ইরেগুলার ছিল। তো যার কারণে আমরা শুরু থেকেই কিন্তু প্ল্যানিং করেছিলাম আর কি, খুব বেশি দিন আমরা টাইম নেইনি প্ল্যানিং করার। 3 বছর পরে আমরা মানে আমি কনসিভ করেছি। অনেক ডক্টর দেখিয়েছি, বহু ধরনের টেস্ট করেছি, তারপরে গিয়ে আমি কনসিভ করেছি। তো এইচএসজি যে টেস্টটা আছে সেই টেস্টটা খুব ইম্পর্টেন্ট আমার আমার মনে হয়। ডক্টর আমাকে বলেনি, কারণ আমি যখন যে ল্যাবে আমি টেস্ট করছিলাম সেই ল্যাবে আমাকে যে মানে যিনি আর কি ডক্টর টেস্টটা করেন এইচএসজি টেস্টটা, আমাকে যখন ফার্স্টবার ডেকেছিল টেস্টটা করানোর জন্য, তো আমার না তখন স্পিলেজ হয়নি, আমার বডিটাও শক্ত হয়েছিল, ভয় পাচ্ছিলাম, নার্ভাস ছিলাম আমি, স্পিলেজ হয়নি। তো ডক্টর আমাকে বলেছিল যে তুমি পরে আসো, 5-10 মিনিট পরে আসো, তোমার এটা এখনও মানে খোলেনি, তোমার এটা বন্ধ আছে, ভালো করে যাচ্ছে না। আমার মনে হয় হয়তো বা ব্লকেজ ছিল বা কিছু। পরবর্তী যখন আমি গেলাম আবার, তখন আমাকে বললো যে না ঠিক আছে, তোমার এটা ক্লিয়ার হয়ে গেছে। ক্লিয়ার হয়ে গেছে এই কথাটাও তিনি উচ্চারণ করেছিলেন। তো যখন রিপোর্ট এসছে, আমার রিপোর্টে যে দাদাটাকে আমি জিজ্ঞেস করেছিলাম তো আমার কি রিপোর্টটা ঠিক আছে, বললো হ্যাঁ তোমার এটা ঠিক আছে, 3 মাস পরে তোমরা আবার আসবে, দেখবে প্রেগনেন্সি কনসিভ হয়ে যাবে তোমাদের। তো ঠাকুর করলে আমার 5 মাসের মধ্যে আমার প্রেগনেন্সি এসেছিল। আর আমি অনেকগুলো ডক্টর দেখিয়েছিলাম, মোটামুটি 4-5টা ডক্টর দেখিয়েছিলাম। লাস্ট আমি যাকে দেখিয়েছিলাম তিনি হচ্ছে আইভিএফ স্পেশালিস্ট। সেই ডক্টরের কাছে আমি 5 মাস ট্রিটমেন্ট করেছিলাম। 5 মাস পরে আমার কনসিভ হয়েছিল, কিন্তু উইদাউট মেডিসিনে আমি কনসিভ করেছিলাম। আর আমি লাইফস্টাইল মানে চেঞ্জ করেছিলাম, তাও আমার না ডিম তৈরি হতো ঠিকই, কিন্তু ডিমটা আমার রিলিজ করতো না, মানে আমার ওভুলেশনই হতো না। আমার ইনজেকশন পড়তো, এভরি মান্থ ইনজেকশন পড়তো, ডিমটাকে গ্রো করানোর জন্য মেডিসিন পড়তো, র্যাপচার করার জন্য ইনজেকশন পড়তো, তা সত্ত্বেও কিন্তু আমার ডিমগুলো রিলিজ করতো না। তো জানি না কি ব্যাপার, এটা কোনো এটার কারণ ছিল হয়তো নিশ্চয়ই, বা তখন হয়তো আমার সময় ছিল না কনসিভ করার। যাই হোক ঠাকুরের কৃপাতে কিন্তু আমি 5 মাসের মধ্যে কনসিভ করে গেছি। 5 মাসের মধ্যে বলতে এইচএসজি টেস্ট করার 5 মাসের মধ্যে। আর যে ডক্টরকে আমি দেখিয়েছিলাম লাস্টে, তার কাছে 5 মাস না, সরি, তার কাছে মোটামুটি আমার 6-7 মাস দেখিয়ে ফেলেছিলাম, কারণ ওনাকে দেখানো 3 মাস পরে আমাকে এই টেস্টটা করতে বলেছিলেন। তো আমার মনে হয় আমার জীবনে এই টেস্টটা খুবই একটা উপকারী টেস্ট হয়েছিল, কারণ এই টেস্টটা করার পরেই আমি কনসিভ করেছিলাম। তার সাথে তো লাইফস্টাইল চেঞ্জ আছে, অবশ্যই আছে, কারণ আমার মনে হয় টিউবগুলো হয়তো হালকা ব্লকেজ ছিল, ওই মেডিসিন ডাইটা যখন পুশ করেছিল, ওই ডাইটা পুশ করার জন্য হয়তো আমার টিউব দুটো একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। তারপরে আরেকটা কথা তোমাদেরকে শেয়ার করি, সেটা হচ্ছে হাজব্যান্ডের যে সমস্যা। মেয়ের ভূমিকা যতটুকু, ততটাই কিন্তু একটা পুরুষের ভূমিকা থাকে। তো যেখানে একটা মেয়েদের বডির সমস্ত টেস্ট তোমরা করিয়ে ফেলো, তোমাদের নিজেদের একটু জেড টেস্ট করা হয়ে যায়, তবে তোমাদের হাজব্যান্ডের কোনো টেস্ট করা হয়নি, তোমরা কাইন্ডলি তোমাদের হাজব্যান্ডের একটা সিমেন অ্যানালাইজ করিয়ে নেবে, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। অনেক সময় হাজব্যান্ডের কিছু সমস্যা থাকলে পরেও কিন্তু বেবি কনসিভ করতে সমস্যা হয়, যেরকমটা আমার ক্ষেত্রে হয়েছিল। আমার হাজব্যান্ড যখন টেস্ট করেছিল তখন আমার হাজব্যান্ডের স্পাম কাউন্ট যেটা আছে, স্পাম কাউন্টটা কিন্তু একটুখানি কম ছিল। তার কারণ একটা আছে, ডক্টর বলেছিল যে ড্রিঙ্ক করতে না, স্মোক করতে না। আমার হাজব্যান্ড কিন্তু এই সমস্ত কিছুই করে না, সেখান থেকেও কিন্তু তার স্পামের যে কাউন্ট আছে সেটা কমে গেছিলো। আমার হাজব্যান্ডের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, যার কারণে তার আইসিইউতেও ছিল, মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছিল। তো সেখান থেকে তার নার্ভের ওষুধ 3-4 বছর কন্টিনিউ চলতো। আমার বিয়ের আগেই তার অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো সেই নার্ভের ওষুধের যে সাইড এফেক্টটা আছে সেটা কিন্তু স্পামে গিয়ে পড়েছিল, ওটা ডক্টর বলেছিল। তো মোটামুটি ওই ওষুধটা তাকে বন্ধ করতে হয়েছিল,
বন্ধ করার পরে ওকে একটা মেডিসিন দিয়েছিল জাস্ট 3 মান্থের, ওটা খেয়ে কিন্তু অনেকটাই বেটার হয়ে গেছিলো। তো আমি তোমাদের সাথে এটা শেয়ার করলাম তার কারণ শুধু মানে একটা মেয়েরই যে সমস্ত টেস্ট হবে, একটা মেয়ের বডিতেই যে সমস্ত খামতি থাকবে সেটা না, তোমাদের হাজব্যান্ডেরও তোমরা টেস্টগুলো করে নাও। তোমাদের হাজব্যান্ডের জানি আজকাল তো বহু ছেলেদের প্রবলেম হচ্ছে, কোনো স্মোক করে না, কোনো ড্রিঙ্ক করে না, তার সত্ত্বেও কিন্তু এই সমস্যাগুলো রয়েছে। তাই আমি বলছি তোমরা এই জিনিসগুলো একটু চেক করে নাও। আর হ্যাঁ, সবাইকে একটা কথা আমি বলতে চাই, কেউ ঘাবড়ে যাবে না, সমস্যা থাকলে তার প্রতিকার অবশ্যই আছে। আমি 3টে বছর পর মা হয়েছি, মানে এই দুটো লাইন দেখতে পেয়েছি, তোমরাও ঠিক পারবে দেখবে। প্রতিটা মাসে যখন আমি চোখের জল ফেলতাম, ভাবতাম হয়তো আমার দ্বারা আর কোনো দিনও হবে না। তোমাদের মতনই একসময় আমিও সবার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতাম যে আমার কেন হচ্ছে না, আমার এই ধরনের এই জিনিসগুলো হচ্ছে, এই সিমটমগুলো হচ্ছে, তার সত্ত্বেও কনসিভ হচ্ছে না, পিরিয়ড হয়ে যাচ্ছে, এগুলো আমিও ফেস করতাম। তবে আমি যখন পেরেছি সেই জায়গা থেকে তোমরাও নিশ্চয়ই পারবে। নিজের লাইফস্টাইলটাকে চেঞ্জ করো, জেদ ধরে থাকো যে যত পর্যন্ত না সাকসেসফুল হবে তোমরা লাইফস্টাইলটাকে একদম নষ্ট করবে না। তোমরা যদি রেগুলার এক্সারসাইজ করো, যতদিন পর্যন্ত সাকসেসফুল না হচ্ছে তোমরা কিন্তু এক্সারসাইজ ছাড়বে না। আমি শুরুতে 10 দিন 12 দিন করতাম, 5 দিন 6 দিন করতাম, বন্ধ করে দিতাম। কারণ এটা শুধু আমার ক্ষেত্রে না, সব মেয়েদের ক্ষেত্রে একটা জিনিসই, মানে খুব প্রথম দিন খুব এনার্জি সহকারে আমরা কিন্তু সমস্ত কিছুটা করি, তার কিছুদিন পরে কিন্তু আমরা সেই জিনিসটা করতে ইচ্ছে করে না। তবে এটা একদমই ভুল, এই জিনিসটা আমি বলবো এটা একদমই তোমরা ভুল করছো। তোমরা যে জিনিসটাকে একদম বলবে যে না এটা আমি করবো, এটা করতেই হবে। সবাইকে অল দ্য বেস্ট, তোমাদেরকে ছোট ছোট সদস্য তোমাদের লাইফে অবশ্যই আসবে। আমার এই শুভকামনা তোমাদের সবার জন্য রইল। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমাদের যদি কোনো রকমের কোনো ইনকোয়ারি থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে একদম জানাতে ভুলবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থাকবে।